নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ ম্যাথের যে সিরিজটি শুরু করেছিলাম তার তৃতীয় ভিডিও নিয়ে এসেছি। এই সমস্ত ভিডিওগুলোতে তোমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার উপযোগী 10টি প্রশ্ন প্র্যাকটিস করার সুযোগ পাবে। আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে সেই প্রশ্নগুলো নিয়ে এই 10টি প্র্যাকটিস সেটের সিরিজটি তৈরি করেছি। এই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করলে তোমরা যথেষ্ট সাহায্য পাবে বলেই আমরা আশা করছি। প্রত্যেকটা অঙ্কের সলিউশন শুরু হবার আগে তোমরা ভিডিওটি পজ করে নিয়ে সেই অঙ্কগুলো চেষ্টা করবে এবং কতগুলো অঙ্ক পারলে তার একটা মার্কস কমেন্টে তোমরা উল্লেখ করো। তাহলে চলো আমরা আজকে আমাদের প্রথম যে অঙ্ক সেটা শুরু করি। দেখো, 2 vessel contains milk and water in the ratio of 2:3 and 7:3. 3:2 and 7:3. Find the ratio in which the contents of 2 vessels have to be mixed to get a new mixture in which the ratio of milk and water is 2:1. অর্থাৎ দুটো পাত্র, একটিতে দুধ ও জলের অনুপাত 3:2, অপরটিতে 7:3। এই দুটো মিশ্রণকে কি অনুপাতে মিশ্রিত করলে নতুন যে মিশ্রণ তাতে দুধ ও জলের অনুপাত হবে 2:1। 2:1 এটা কিভাবে হবে সেটা আমাদের বের করতে হবে। এখন দেখো, এই অঙ্কগুলোতে অ্যালিগেশনের নিয়মেও আমরা করতে পারতাম, কিন্তু যেহেতু এটা ডেসক্রিপটিভ ম্যাথ এবং এই পরীক্ষাগুলোতে প্রত্যেকটা অঙ্কের মান 5, তাই আমাদেরকে কিন্তু একটু ডেসক্রিপটিভ ওয়েতে প্রত্যেকটা স্টেপকে ভেঙে ভেঙে দেখিয়ে করতে হবে, যাতে করে কোনো স্টেপ জাম না হয় সেটা নিশ্চিত করতে হবে। নাহলে কিন্তু এই পুরো 5 নাম্বার পাওয়া যাবে না। তাহলে আমরা দেখো প্রথমে লিখব যে প্রথম পাত্রটিতে দুধ ও জলের অনুপাত হচ্ছে 3:2 এবং দ্বিতীয় যে পাত্র তাতে দুধ ও জলের অনুপাত 7:3। এখন এই ফার্স্ট পাত্র থেকে x লিটার এবং এই দ্বিতীয় পাত্র থেকে y লিটার মিশ্রণ নিয়ে আমরা নতুন একটা মিশ্রণ প্রস্তুত করব। এবার এই x লিটার যে প্রথম পাত্র থেকে নিয়েছি, এই x লিটার মিশ্রণে দুধ কতটা আছে? 3/5 ইন্টু x লিটার, দুধের আনুপাতিক ভাগাহার ইন্টু x লিটারে যতটা দুধ আছে, তাহলে হচ্ছে 3x/5 লিটার। এবং দ্বিতীয় পাত্রটিতে দেখো কতটা দুধ আছে, 7/10 ইন্টু y লিটার। ওকে, এবং দেখো জল কতটা আছে সে একইভাবে আমরা পাবো। প্রথম পাত্রের যে x লিটার নিয়েছি তাতে জল আছে 2x/5 লিটার এবং দ্বিতীয় পাত্রের যে জল আছে সেটা দেখো কত না 3/10 ইন্টু y লিটার। 3/10 ইন্টু y লিটার, ঠিক আছে। এবার আমরা যদি শর্তে দেখি, প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রে মোট যে দুধ, প্রথম পাত্র থেকে x লিটার নিয়েছি, দ্বিতীয় পাত্র থেকে y লিটার নিয়েছি, এবং তাহলে সেক্ষেত্রে এই মিশ্রণটিতে মোট দুধ কত আছে দেখো 3x/5 প্লাস 7y/10। তাহলে 3x/5 প্লাস 7y/10 বাই জল কত আছে দুটো মিশ্রণে 2x/5 প্লাস 3y/10। এই অনুপাতটাই তো 2/1, ঠিক আছে। তাহলে আমরা শর্তে সাজিয়ে ফেললাম। দেখো এবার সমাধান করব, 2কে পুরো নিচেরটা দিয়ে গুণ এবং ক্রস মাল্টিপ্লিকেশন করবো এক্ষেত্রে, যে 4x/5 প্লাস 6y/10 সমান 3x/5 প্লাস 7y/10। এবার দেখো 4x/5 মাইনাস 3x/5 সমান 7y/10 মাইনাস 6y/10, বা x/5 সমান y/10, বা x/y সমান হচ্ছে 5/10 সমান হচ্ছে 1/2। অর্থাৎ x/y আমরা যদি করি তখন আমরা পাবো 1:2। অর্থাৎ প্রথম ও দ্বিতীয় পাত্র থেকে 1:2 অনুপাতে আমরা যদি মিশ্রণটি নিয়ে নতুন একটা মিশ্রণ প্রস্তুত করি, সেক্ষেত্রে আমাদের নতুন পাত্রে দুধ ও জলের অনুপাত হবে 2:1। এটা হবে উত্তর। আমাদের প্রথম অঙ্ক করলাম। দেখো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য এক্সপ্রেশন 1 - 2 প্লাস 3 - 4 প্লাস 5 - 6 টু 100 টার্মস? ঠিক আছে,
দেখো 1 - 2 + 3 - 4 + 5 - 6 এভাবে 100 পর্যন্ত। দেখো প্রত্যেকটা আমরা যদি দুটো করে টার্ম ধরি তাহলে ওই 1 - 2 থেকে আসছে -1, আবার 3 - 4 এটা থেকেও আসছে -1, 5 - 6 এটা থেকেও আসছে -1। এবারে 100-র আগে নিশ্চয়ই মাইনাস আছে, যেহেতু দেখো প্রত্যেকটা জোড় সংখ্যার আগেই মাইনাস। ঠিক আছে, প্রত্যেকটা জোড় সংখ্যার আগে তাহলে মাইনাস, 100-র আগেও মাইনাস আছে এবং এর আগে 99 আছে, সেটাতে আছে প্লাস, সেটা থেকেও আমরা -1ই পাবো। তাহলে প্রত্যেক দুটো টার্ম থেকে আমরা একটা -1 পাচ্ছি। তাহলে এরকম কটা পাবো? নিশ্চয়ই 50টা -1 পাবো, 50টা -1 পাবো। তাহলে মোট ভ্যালু কত হবে? 50 × -1 সমান হচ্ছে -50, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, দেখো নেক্সট অঙ্কে আমরা চলে যাই। ইফ এ সাম অফ রুপিজ 1170 was distributed among ABC in the ratio 2:3:4 by mistake, in place of 1/2:1/3:1/4, who was benefited most and by how much? যদি 1170 টাকা এ বি এবং সি এর মধ্যে ভুল করে 2:3:4 অনুপাতে ভাগ করা হয়ে থাকে 1/2:1/3:1/4 এর পরিবর্তে, ঠিক আছে, 1/2 × 1/4 1/3 × 1/4 এর পরিবর্তে 2:3:4 এর অনুপাতে ভাগ করা হয়, তাহলে কে বেশি সব থেকে লাভবান হবে এবং কত? তাহলে দেখো যদি আমরা 2:3:4 এর অনুপাতে ভাগ করি তাহলে এ কত টাকা পাবে? 1170 ইন্টু 2/2 + 3 + 4, অর্থাৎ 2 আর 3 5 আর 4 9 সমান কত? 9, 13, 117। তার মানে এ পাবে 260 টাকা যদি 2:3:4 অনুপাতে ভাগ করা হয়। বি কত পাবে? 1170 ইন্টু 3/9 130 সমান বি পাবে 390 টাকা। সি কত পাবে? 1170 ইন্টু 4/9 130 সমান হচ্ছে 520 টাকা। যদি 2:3:4 অনুপাতে ভাগ করা হয়, এ পাবে 260 টাকা, বি পাবে 390 টাকা, সি পাবে 520 টাকা। এবার দেখো যদি এই 1/2:1/3:1/4 অনুপাতে ভাগ করা হতো, এখন এটা তো ভগ্নাংশের অনুপাত, এটাকে আমরা পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। দেখো তাহলে কত হবে? এইগুলো লসাগু করব, 2, 3 আর 4, এই লসাগু করলে হবে 12। তাহলে যদি প্রত্যেকটা পদকে 12 দিয়ে গুণ করি, 1/2 × 12 তাহলে কত হবে? 6, 1/3 × 12 হবে 4, 1/4 × 12 হবে 3, 6:4:3। ঠিক আছে, এটা হলো পূর্ণ সংখ্যার অনুপাত। এখন এই অনুপাতে যদি এ বি সি এর মধ্যে টাকাটা ভাগ করা হয়, তাহলে এ কত পাবে? 1170 ইন্টু 6/13, 6 4 10 আর 3 13, 13 9 117 90 সমান এ পাবে তাহলে 540 টাকা। বি কত পাবে? 1170 ইন্টু 4/13, 90, 4 9 36, 360 টাকা। সি কত পাবে? দেখো 1170 ইন্টু 3/13, 90 সমান পাবে 390 টাকা। না 390 না, 270 টাকা। 3 9 27, 270 টাকা। তাহলে দেখো এটা ভুল করে এই অনুপাতে ভাগ করা হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি পেতো এই অনুপাতে। তাহলে এদের মধ্যে সব থেকে লাভবান কে হয়েছে? সি। ভুল করে এ পাওয়ার কথা ছিল 270 টাকা, কিন্তু পেয়েছে 520 টাকা। তাহলে সব থেকে বেশি লাভবান হয়েছে সি। কত টাকা লাভবান হয়েছে? 520 মাইনাস 270 সমান হচ্ছে 250 টাকা। 250 টাকা লাভবান হয়েছে সি, বেশি পেয়েছে ভুল অনুপাতে ভাগ করার কারণে। ঠিক আছে, এখন নেক্সট অঙ্কে আমরা চলে যাব। Salary of a person first increased by 20%, then it is decreased by 20%. Percentage change in its salary in what? একজন ব্যক্তির বেতন প্রথমে 20% বৃদ্ধি করা হয়, তারপরে 20% হ্রাস করা হয়, তার বেতনের শতকরা পরিবর্তন কত? তাহলে আমরা ধরে নেব ওই ব্যক্তির প্রথমে বেতন ছিল 120 টাকা, 100 টাকা,
প্রথমে বেতন ছিল 100 টাকা, 20% বৃদ্ধি হওয়ার পরে বেতন কত হয়েছে? 100 প্লাস 20 সমান হচ্ছে 120 টাকা। ঠিক আছে, তাহলে এটা হলো 20% বৃদ্ধি হওয়ার পরে। এরপরে 20% হ্রাস হয়েছে বেতন 120 টাকার উপরে, তাহলে 120 টাকা থেকে 20% হ্রাস হলে কত হয় দেখো, 120 মাইনাস 120 ইন্টু 20/100, 5 5 24 120, তাহলে 120 মাইনাস 24 সমান 96 টাকা। এক্ষেত্রে খেয়াল করো, প্রথমে বেতন বাড়লো 120 টাকা, তারপরে কমে হলো 96 টাকা, তাহলে ওভারঅল কমলো কত? প্রথমে ছিল 100 টাকা, পরে হলো শেষে 96 টাকা, অর্থাৎ 4 টাকা কমলো। তাহলে এটাই হলো বেতনের শতকরা পরিবর্তন। বেতনের শতকরা পরিবর্তন সমান হচ্ছে 4 টাকা, অর্থাৎ 4% হ্রাস হয়েছে। নেক্সট অঙ্ক দেখো, দ্য প্রাইস অফ অ্যান আর্টিকেল ওয়াজ ফার্স্ট ইনক্রিজ বাই 10%, then again by 20%. If the last increased price be 33, the original price is what? একটা জিনিসের প্রথমের দাম 10% বৃদ্ধি পেয়েছে, পরে 20% বৃদ্ধি পেয়েছে, এবং শেষে যদি বর্ধিত দামটা 33 টাকা হয়, তাহলে মূল দাম কত ছিল? এটা হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এক্ষেত্রেও দেখো, আমরা ধরে নেব যে অরিজিনাল প্রাইস ছিল 100 টাকা, অর্থাৎ প্রথমে দাম ছিল 100 টাকা, প্রথমে 10% দাম বৃদ্ধি হয়েছে, তাহলে 10% দাম বৃদ্ধি হয়ে কত হলো দামটা? 100 টাকা প্লাস 10 টাকা, অর্থাৎ 110 টাকা। আবার 20% বৃদ্ধি হলো, তাহলে সেটা নিশ্চয়ই 110 টাকার উপরেই। 110 প্লাস 110 ইন্টু 20/100, দেখো 0 0 আমরা কাটলাম, তাহলে 110 প্লাস 22 সমান হচ্ছে 132 টাকা। এটাই হলো বর্ধিত দাম। প্রশ্নানুযায়ী এই যে 33 টাকা, এটারই যেটা প্রকৃত মূল্য 33 টাকা, সেটাই এখানে 132 টাকা। তাহলে 1 টাকা সমান 132/33, এবং আমরা যেহেতু অরিজিনাল দাম 100 ধরেছি, তাহলে দেখো এক্ষেত্রে লিখবো, যেটা আমাদের একটু ঘুরিয়ে লিখতে হবে, 132 টাকা বর্ধিত মূল্য, যার প্রকৃত মূল্য 33 টাকা। যখন বর্ধিত মূল্য 1 টাকা, তখন প্রকৃত মূল্য 33/132 টাকা। যখন অরিজিনাল মূল্য 100 টাকা, তখন প্রকৃত মূল্য কত? 33/132 ইন্টু 100, অর্থাৎ 11 3 33, 11 12, 4 3 12, 4 25 100, 3 3 কেটে গেল, অর্থাৎ 25 টাকা। এটা হলো আমাদের অরিজিনাল মূল্য। ঠিক আছে, অর্থাৎ তাহলে মূল দাম ছিল, অতএব মূল দাম ছিল সমান 25 টাকা। নেক্সট অঙ্ক দেখো, চলে যাই। এ পার্সন সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 15%, একজন ব্যক্তি 15% ক্ষতিতে একটি জিনিস বিক্রি করেন। যদি দামটা 30.60 টাকা বেশি হতো, তাহলে 9% লাভ হতো। এখন বলা হয়েছে 10% লাভের জন্য তাহলে এটিকে কত দামে বিক্রি করতে হতো। তাহলে দেখো, এক্ষেত্রে আমরা ধরবো যে, ধরি জিনিসটির দাম ছিল সমান 100 টাকা। ঠিক আছে, দেখো 15% লাভ ক্ষতিতে বিক্রি করার জন্য এটা ছিল ক্রয় মূল্য, কেনা দাম ছিল 100 টাকা। তাহলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য
100 মাইনাস 15 সমান 85 টাকা। যদি সে 30.60 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে লাভ হতো 9%। তাহলে দেখো 9% লাভে বিক্রয় মূল্য কত হতো? 100 প্লাস 9 সমান 109 টাকা। ঠিক আছে, এখন দেখো এই যে বিক্রয় মূল্যের পার্থক্য, আগে বিক্রয় মূল্য ছিল 85 টাকা, এখন হলো 109 টাকা, এটাই তো 30.60 এর সমান। তাহলে আমরা লিখবো এখানে বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য সমান 109 মাইনাস 85 সমান হচ্ছে 24 টাকা। ঠিক আছে, তাহলে 24 টাকা যখন বিক্রয় মূল্যের পার্থক্য, তখন প্রকৃত পার্থক্য কত? 30.60 টাকা। যখন বিক্রয় মূল্যের পার্থক্য 1 টাকা, তখন প্রকৃত মূল্য কত? 30.60 বাই 24 টাকা। এবং দেখো আমাদের তো ওভারঅল লাভ কত বলেছে শেষে? 110 টাকা। এই 110 যদি 10% লাভ হয় তাহলে জিনিসটা কততে বিক্রি করতে হতো, এটা জানতে চেয়েছে। তাহলে আমরা এই 110-এর ভ্যালুটা কত সেটা দেখব। 110-এর ভ্যালুটা কত, প্রকৃত মূল্য, যেহেতু আমরা এই প্রকৃত মূল্যেরই হিসেব করছি, যে 24 টাকা যখন লাভ তখন প্রকৃত মূল্য 30.60, তাহলে আমরা যদি প্রকৃত মূল্য 110-এর পাই সেটাও আমরা পেয়ে যাব। তাহলে উত্তর 30.60 বাই 24 গুণিত 110, এখান থেকে দশমিকটা তুলে দিলাম, এখানে 100 লিখলাম, 0 0 কেটে গেল। দেখো 2 12 24, 2 15 30, 2 3 6, 3 দিয়ে আবার যাবে, 3 4 12, 3 5 15, 3 1 3, তাহলে 51 ইন্টু 11 বাই 4, 11 1 11 1 হাতে থেকে 1, 11 5 55 আর 1 56 বাই 4, 561, 4 1 4, 1 6, 4 4 16, 1 0 0 1 দশমিক 0, 4 2 8, 2 0 4 5 20, অর্থাৎ আমাদের উত্তর হয়ে গেল 140.25 টাকা। অর্থাৎ যদি ওই ব্যক্তি ওভারঅল 10% লাভ করতে চাইতো তাহলে বিক্রয় মূল্য হতো 140.25 টাকা। ঠিক আছে, এটা তাহলে উত্তর হয়ে গেল। নেক্সট অঙ্ক দেখো, যদি 6,000 টাকা 4 বছরে 7,200 টাকা হয় সরল সুদের হারে, তাহলে এবং রেট যদি 1.5 গুণ বেড়ে যায় তাহলে 5 বছরে ওই টাকাটা কত টাকা হবে? ₹6,000 becomes 7,200 in 4 years at a certain rate of simple interest. If the rate becomes 1.5 times of itself, the amount of the same principal in 5 years will be what? তাহলে দেখো আমরা ধরে নিই প্রিন্সিপাল ছিল পি টাকা। ঠিক আছে, যেহেতু আমাদের প্রিন্সিপাল পি, তাহলে কত? 6,000 টাকা দেওয়া আছে, 4 বছরে অ্যামাউন্ট কত হয়েছে? অ্যামাউন্ট হয়েছে 7,200 টাকা। তাহলে সুদ কত? 1,200 টাকা। তো দেখো আই সমান পি আর টি বাই 100, এই সূত্রে আমরা যদি লিখি 1,200 সমান 6,000 ইন্টু আর আমরা কত সেটা জানি না, টি হচ্ছে 4 বছর বাই 100, 0 0 কাটলাম, এখানেও 0 কাটলাম, 6 2 12, 0 4 5 20, তাহলে আর সমান 5%। এটা ছিল প্রথমে ছিল 5% সুদের হার। এবার নেক্সট আমাকে কি বলেছে? যদি রেট 1.5 গুণ বাড়ে, অর্থাৎ পরবর্তীকালে আর নিউ বা নতুন সুদের হার কত হবে? 5 ইন্টু 1.5 সমান 7.5%, এটা হবে নতুন রেট। এই নতুন রেটে অ্যামাউন্ট কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আমরা প্রথমে নতুন রেটের সুদটা বের করি।
সুদ কত হবে দেখো, আই সমান 6,000 যেটা প্রিন্সিপাল, আর হয়েছে 7.5, কত বছর, 5 বছর, বাই 100। আর এই দশমিকটা তুলে দেওয়ার জন্য এখানে একটা 10 নামালাম, তাহলে 0 0 0 কেটে গেল। 5 6 30 ইন্টু 75, 3 5 15, 5 হাতে থাকে 1, 3 7 21 আর 1 22, 2250 টাকা। এটা হলো আমাদের সুদ। তাহলে অ্যামাউন্ট কত হবে, সুদ আসলে কত হবে, 6,000 ছিল প্রিন্সিপাল এবং 2250 এটা হলো ইন্টারেস্ট। তাহলে আমাদের অ্যামাউন্ট হয়ে গেল 8250 টাকা। এটা হয়ে গেল অ্যামাউন্ট। ঠিক আছে, যদি রেট 1.5 টাইমস অফ ইটসেলফ হয়ে যায় তাহলে ওই প্রিন্সিপাল 5 বছরে হয়ে যাবে 6,000 টাকা, 8,250 টাকা হয়ে যাবে। নেক্সট অঙ্কে আমরা চলে যাই। দেখো, এ সাম অফ মানি doubles itself in 4 years at compound interest. It will amount to 8 times itself, 8 times of itself at the same rate of interest in how many years? অর্থাৎ চক্রবৃদ্ধি সুদে একটি অর্থ 4 বছরে দ্বিগুণ হয়ে যায়, এটি কত বছরে একই সুদের হারে 8 গুণ হয়ে যাবে? এই অঙ্কগুলো খুব ছোট ছোট ট্রিক্সে হয়ে যায়, কিন্তু আমরা এক্ষেত্রে ডেসক্রিপটিভ অঙ্ক করছি, তাই একটু ভেঙেই আমাদেরকে করতে হবে। দেখো, আমরা দেখেছি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এটা হয়ে যায়। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমাদের যে প্রিন্সিপাল সেটা কত, প্রিন্সিপাল যদি পি হয় তাহলে অ্যামাউন্ট কত হচ্ছে, ডাবল সিটসে বলেছে মানে টু পি। তাহলে এক্ষেত্রে 2p সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4, যেহেতু 4 বছরে। ঠিক আছে, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 4 সমান হচ্ছে 2, সমান হচ্ছে 2। ঠিক আছে, নেক্সট দেখো, যদি 8 গুণ হয় সেক্ষেত্রে সেটা কত বছরে হবে, ওই একই সুদের হারে। তাহলে সেক্ষেত্রে 8 গুণ হলে অ্যামাউন্ট হবে 8p, 8p সমান p ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। সেই এনটা কত বছর সেটাই আমাদেরকে বের করতে হবে। তাহলে এক্ষেত্রে দেখো 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন সমান হচ্ছে তাহলে 2, এই 2 এর কিউব এটা লিখতে পারি, যেহেতু 8কে আমরা 2 এর কিউব হিসেবে লিখতে পারি, তো আমরা এটা লিখলাম। এবার দেখো এখান থেকে কি পাবো আমরা, 1 প্লাস আর বাই 100 সমান কি 2 টু দি পাওয়ার 1/4, এটা পেয়ে যাব। ঠিক আছে, উভয় পক্ষকে যদি 1/4 দিয়ে গুণ করি তাহলে উভয় পক্ষের পাওয়ারকে, তাহলে এইভাবে এটা লেখা যায় 1 নম্বর, এটাকে 1 নম্বর দাগ দিলাম। তাহলে দেখো এবারে এই 1 প্লাস আর বাই 100 এটাকে যদি আমরা মানটা বসাই 1 নম্বর থেকে, 2 টু দি পাওয়ার n/4 এটা লিখতে পারি, 2 টু দি পাওয়ার n/4 সমান হচ্ছে 2 এর কিউব। এবারে যেহেতু বেসটা একই রকম আছে তাই আমরা পাওয়ারগুলোকে লিখতে পারি n/4 সমান হচ্ছে 3 বা n সমান হচ্ছে 12, 12 ইয়ার্স। ঠিক আছে, তাহলে কত বছরে একই সুদের হারে ওই টাকাটা 8 গুণ হবে না 12 বছরে? হয়ে গেল এই অঙ্কটা। দেখো নেক্সট অঙ্কে আমরা যাই। এ ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 15 days, বি ক্যান ফিনিশ দ্য সেম ওয়ার্ক in 25 days. They work together for 5 days. The rest of the work is finished by A and C in 4 days. Then C alone can finish the work in. ঠিক আছে, অর্থাৎ এ একটা কাজ 15 দিনে শেষ করতে পারে, বি শেষ করতে পারে 25 দিনে, তারা একসঙ্গে 5 দিন কাজ করেছে এবং বাকি কাজটা এ আর সি 4 দিনে শেষ করেছে। তাহলে সি একা কাজটা কত দিনে করতে পারে? দেখো এ একটা কাজ করে 15 দিনে কমপ্লিট করতে পারে, তাহলে এ একদিনে কত কাজ করতে পারে? একদিনে করে, যদি টোটাল কাজটা এক অংশ হয়, যদি টোটাল কাজটা এক অংশ হয় তাহলে এ একদিনে করতে পারে 1/15 অংশ। ঠিক আছে, এ একদিনে করতে পারে তাহলে 1/15 অংশ। বি 25 দিনে টোটাল কাজটা করতে পারে, তাহলে বি একদিনে কত করতে পারে? 1/25 অংশ। ঠিক আছে, তাহলে তাহলে
এখন বলেছে তারা একসঙ্গে 5 দিন কাজ করেছে, তাহলে এ প্লাস বি একদিনে কত করেছে, 1/15 প্লাস 1/25 সমান 150, 10 প্লাস 6 সমান হচ্ছে 16/150 অংশ। এই কাজটা হচ্ছে তারা একদিনে করেছে। তাহলে এ প্লাস বি 5 দিনে কত করেছে, এ প্লাস বি 5 দিনে কত করেছে, 16 × 5 আরও বেশি করবে, 80/150 এই অংশ কাজটা করেছে তারা 5 দিনে। ঠিক আছে, তাহলে বাকি কত আছে, বাকি কত আছে, বাকি আছে টোটাল কাজ যদি 150 হয় এবং 80 যদি হয়ে গিয়ে থাকে, তাহলে 70/150 বাকি আছে নিশ্চয়ই। ঠিক আছে, 1 মাইনাস 80/150 করলেই তোমরা পেয়ে যাবে 70/150, বাকি আছে এটা। এই বাকি কাজটা কে করেছে, বাকি কাজটা করেছে এ আর সি, 4 দিনে করেছে। ঠিক আছে, তাহলে এ প্লাস সি 70/150 অংশ কাজ করেছে 4 দিনে। ঠিক আছে, 4 দিনে এই 70/150 কাজটা করতে পেরেছে। বা 4 দিনে করে 70/150 অংশ, তাহলে একদিনে কত করবে, একদিনে নিশ্চয় আরো কম করবে, তাহলে 70/150 ইন্টু 1/4। ঠিক আছে, বাই 4 হবে, 70/150 ইন্টু 1/4 হবে, এটা বাই 4 হলে তো বেশি বেড়ে যাবে। এই কাজটা করবে একদিনে, 70/150 ইন্টু 4। ঠিক আছে, এবার আমরা বের করব তাহলে, দেখো দেখো তাহলে এখন এ একদিনে করে কত, 1/15 অংশ, এ একদিনে করে 1/15 অংশ, এটা হয়ে যাবে কত, 7/60 অংশ, এটা এ আর সি একদিনে করে। তাহলে এ করে 1/15 অংশ, তাহলে সি কত করবে একদিনে, এ আর সি একসঙ্গে যেটা করে সেটা থেকে এটা সরিয়ে নিলেই পেয়ে যাব। তাহলে 7/60 মাইনাস 1/15 সমান 60 লসাগু হবে, 7 মাইনাস 4 সমান হচ্ছে 3/60 সমান 1/20 অংশ। ঠিক আছে, তাহলে সি একদিনে করে 1/20 অংশ, এটা পেলাম, সি একদিনে করে 1/20 অংশ, অর্থাৎ 1/20 অংশ করে একদিনে, তাহলে এক অংশ কত করবে, এটা 1/20 হবে, 1/20 অংশ করে একদিনে, তাহলে এক এক অংশ করবে কত দিনে, 1/1/20 অর্থাৎ 20 দিনে। ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম যে তাহলে সি একা কাজটি শেষ করতে পারে 20 দিনে। হয়ে গেল আমাদের এই অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো, শেষ অঙ্ক যেটা আছে, বিনয় অ্যান্ড মাহেশ, বিনয় অ্যান্ড মাহেশ আর 250 meters apart from each other. They are moving towards each other with the speed of 36 km/h and 54 km/h respectively. In how much time will they meet each other? ঠিক আছে, বিনয় এবং মহেশ তারা 250 মিটার দূরত্বে আছে। বিনয় 36 কিমি/আওয়ার বেগে চলেছে মহেশের দিকে, মহেশ চলেছে 54 কিমি/আওয়ার বেগে বিনয়ের দিকে। এখন বলছে যে তারা কতক্ষণ পরে মিট করবে, অর্থাৎ তাদের কতক্ষণ পরে দুজনে দেখা হবে। তাহলে দেখো আমরা জানি যে আপেক্ষিক বেগের ক্ষেত্রে যখন দুটো ব্যক্তি পরস্পরের বিপরীত দিকে দৌড়ায় তখন বেগগুলো যোগ হয়, এবং যদি একই দিকে দৌড়ায় তখন বেগগুলো বিয়োগ হয়। ঠিক আছে, তাহলে আমরা যে আপেক্ষিক বেগটা কত পাবো, আপেক্ষিক বেগ বা রিলেটিভ ভেলোসিটি কত পাবো, দেখো যোগ হবে যেহেতু 36 + 54
সমান হচ্ছে 90 কিমি পার আওয়ার। এবার দেখো এখানে যেহেতু 250 মিটার দেওয়া আছে, আমরা এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবো এই বেগটাকে। তাহলে 90 কিমিকে যদি মিটার করতে চাই 1000 দিয়ে গুণ হবে, এবং ঘন্টাকে যদি সেকেন্ড করতে চাই তাহলে 3600 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে 1 ঘন্টাকে। আর 1 ইন্টু 3600 সমান 3600 লিখলাম, শূন্য শূন্য কাটলাম, 9 4 36, 9 10 90, 4 25 100 সমান হচ্ছে তাহলে 25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আপেক্ষিক বেগ উভয়ের। এখন দেখো আমরা দেখেছি বেগ সমান ডিস্টেন্স বাই টাইম, আর আমরা এক্ষেত্রে কি বের করতে চাইছি, ইন হাউ মাচ টাইম। তাহলে টি সমান কি হবে, টি সমান হবে নিশ্চয়ই ডি বাই ভি, অর্থাৎ কতক্ষণ পরে তারা একসঙ্গে মিট করবে। ডিস্টেন্স কত, 250 মিটার, টাইম অফ মিট ওইখানে টিএম লিখলাম, 250 ডিস্টেন্স, আর ভেলোসিটি কত পেয়েছি আমরা, 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে 10 সেকেন্ড, এটা উত্তর হয়ে গেল। এই 10 সেকেন্ড পরে তারা একসঙ্গে পরস্পর মিট করবে। ঠিক আছে, তাহলে আমরা 10টা অঙ্ক একসঙ্গে করে নিলাম। তোমরা কমেন্টে অবশ্যই উল্লেখ করো তোমরা এই সলিউশনগুলো না দেখে কতগুলো অঙ্কের সঠিক উত্তর করতে পেরেছো। এর পরবর্তীকালে আমরা আরও ভিডিও নিয়ে আসবো, আরও অনেক অনেক প্র্যাকটিস সেট এই চ্যানেলে আলোচনা হবে। সাথে থেকো, সঙ্গে থেকো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হবে পরের ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।